প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। প্রস্তুতি নিচ্ছিলাম কোনো কঠিন বিষয় নিয়ে কন্টেন্ট বানাবো, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, আপকামিং ইলেকশন ইত্যাদি। বাট প্রথম আলোর একটি মানবিক গল্প পড়ে মনটি খুব খারাপ হলো, আবেগতাড়িত হলাম। আর সিদ্ধান্ত নিলাম যে আবার কন্টেন্ট এখন পলিটিক্স নিয়ে হবে না, এই বিষয়টি নিয়ে আমি কন্টেন্ট বানাবো এবং আমার প্রিয় দর্শকদের সঙ্গে শেয়ার করব আমার আবেগ এবং কেন আমি আবেগতাড়িত হয়েছিলাম আর মানবিক গল্পটি কী আসলে। তো আমরা সবাই সব কিছুর দিকে তাকাই, দেখি না আসলে। বেশিরভাগ লোকের, আমি সহ আমাদের অনেকেরই তাকানো হয় অনেক কিছুর দিকে, দেখা হয় না কিছুই। তাকানো আর দেখা দুটোর মধ্যে ফারাক আছে। তো প্রথম আলোর সহকারী সম্পাদক শরফুদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোতে মতামত কলামে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন, একটি মানবিক গল্প শেয়ার করেছেন। আসলে শরফুদ্দিন আহমেদ প্রথম আলোর সহকারী সম্পাদক। সো আমি জানি আপনাদের অনেকের প্রথম আলো সম্পর্কে অ্যালার্জি আছে, বাট এই গল্পটি প্রথম আলোর না, কিংবা প্রথম আলোর সহকারী সম্পাদক শরফুদ্দিন আহমেদেরও না। এই গল্পটি একটি মানব শিশুর। আমি নিজে একজন বাবা, আমার একটি ছেলে সন্তান আছে, ও 12+, 13তে পড়েছে। তো যেই শিশুটির ছবি আপনারা থাম্বনেইলে দেখছেন, এই শিশুটি একই বয়সের। তো এটি আমাকে আরও আবেগতাড়িত করেছে। আমি একজন শিক্ষক, অ্যাট দ্য সেম টাইম আমি শিশু, কিশোর, কিশোরী, তরুণ তরুণীদের পড়িয়েছি এবং এখনও পড়াই। তো সেদিক থেকেও আমাকে আবেগতাড়িত করেছে বিষয়টি। তো শুরু করছি দেরি না করে, এবং আমি আপনাদের অনুরোধ করবো একটু ধৈর্য ধরে এই গল্পটি আমার সঙ্গে শুনবার জন্য। আমি পড়ব, দয়া করে আপনারা শুনবেন। এরপর এই বিষয়ে মতামত থাকবে, বিশ্লেষণ থাকবে। আপনাদের কাছ থেকেও বিশ্লেষণ আশা করব। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন এই ইস্যুটি নিয়ে, মানবিক ইস্যুটি নিয়ে। এবং আমি আপনাদের অনুরোধ করব, আমি সাধারণত এটি করি না, আমার এই ভিডিওটি যারা দেখছেন অনুগ্রহ করে শেয়ার করবেন। আর তার মাধ্যমে আমি চাচ্ছি আমার এই গল্পটি, মানবিক গল্পটি প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছে দিতে, কিংবা অন্তত পক্ষে তার প্রেস উইংয়ের কাজ পর্যন্ত যাতে গল্পটি পৌঁছে। আমি জানি না তাতে কোনো লাভ হবে কিনা, বাট তারপরও কালেকটিভ রেসপন্সিবিলিটির অংশ হিসেবে একটু সামান্য কাজ করতে পেরেছি বা চেষ্টা করেছি, এই সান্ত্বনা আমার থাকবে। তো প্রিয় দর্শক, শুরু করছি গল্পটি। গতকালই ছাপা হয়েছিল প্রথম আলোতে, জীবন থেকে নেয়া একটি গল্প। তো প্রথম আলোর সহকারী সম্পাদক শরফুদ্দিন আহমেদ নিজেই কথা বলছেন, আমি গল্পটি পড়ে যাচ্ছি অ্যাজ ইট ইজ। আর হেডলাইন ছিল, এই বাচ্চাটাকে নিয়ে এখন আমি কি করব। এই হেডলাইনটি আমাকে আকৃষ্ট করেছিল। আসলে আমি ঢুকেছিলাম, পড়েছিলাম, এই বাচ্চাটাকে নিয়ে এখন আমি কি করব, এই ছিল হেডলাইন। আমার ঘুম হচ্ছে না, কথার কথা না, আক্ষরিক অর্থেই কয়েকদিন ধরে রাতে 2-3 ঘন্টার বেশি ঘুম হচ্ছে না। মন ছটফট করছে, তীব্র অস্থিরতায় আছি। যে আমাকে এই মহা যন্ত্রণায় ফেলে দিয়েছে সে 12-13 বছরের একটি ছেলে। আমি তার নাম জানি না, জানার উপায়ও নেই, কারণ সে কথা বলতে পারে না। সে কোত্থেকে এসেছে, তার বাড়ি কোথায়, বাবা মা আছে কি না, খেয়েছে কি খায়নি, খেতে চায় নাকি চায় না, এসব ইশারা ইঙ্গিতে যে সে বোঝাবে তাও সম্ভব নয়। কারণ ইশারায় বোঝাতে যে জ্ঞান বুদ্ধি দরকার তাও তার নেই। সে বুদ্ধি প্রতিবন্ধী, অটিস্টিক। যেহেতু তার নাম জানার কোনো উপায় নেই, যেহেতু দুনিয়ার কোনো পাপ তাকে স্পর্শ করেনি, সেহেতু মনে মনে তার নাম দিয়েছি ফেরেশতা। শিশুটিকে প্রথম দেখি দিন 10 আগে, কমলাপুর স্টেশনের উপর দিয়ে যাওয়া যে লোহার ওভারব্রিজ কমলাপুর এলাকার সঙ্গে মুগদা বা সবুজবাগের সংযোগ ঘটিয়েছে তার উপর। তার গায়ে তখন সুতোটিও ছিল না, হালকা পাতলা গরনের দেহ, গায়ে ধুলোর আস্তরণ তখন খুব বেশি ছিল না। কমলাপুর স্টেশনের আশপাশে বহু পথশিশু পথে থাকে, পথেই ঘুমায়, সারা গায়ে কালি ঝুলি থাকে। তারা সাধারণত একা থাকে না, জোট বেঁধে থাকে, বিড়ি টানে বেধড়ক, পলিথিনে ভরা আঠা জাতীয় নেশার ড্যান্ডি খায়। তাদের খবর রাখার সময় কারো নেই। কিন্তু এই শিশুটির সঙ্গে কেউ ছিল না, সে একা দাঁড়িয়েছিল। যেতে যেতে তার মুখের দিকে তাকাচ্ছিলাম, তার দৃষ্টি ছিল ফাঁকা। আমার সঙ্গে আই কন্ট্যাক্ট হলো না। ওর চেহারার সঙ্গে আমার বুদ্ধি প্রতিবন্ধী বড় ছেলের চেহারায় যেন অদ্ভুত মিল থাকায় হাঁটতে হাঁটতে তাকে চেয়ে চেয়ে দেখছিলাম।
দিন 2 বাদে রাত 10টার দিকে একই পথে যাচ্ছি। দেখি একটা ছোট্ট গোলাকার ভিড়। দেখি ধুলোয় শিশুটি পড়ে আছে। এক মহিলা তাকে জাগানোর চেষ্টা করছেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। মনে হলো সে মারা গেছে। আমি তার হাত ধরে নাড়ি পরীক্ষা করলাম। দেখলাম সে বেঁচে আছে। বেশ কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল। সে চোখ মেলল। পাশ দিয়ে যাওয়া কেউ একজন বললেন, ভাই বাদ দেন, ওর কিচ্ছু হয় নাই, নেশা করে পড়ে আছে, ওরা মরে না, সব ঠিক হয়ে যাবে। তখন একজন জানালেন ছেলেটা প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না, মনে হয় আত্মীয় স্বজন এখানে ফেলে দিয়ে গেছে। তখন মনে হলো দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে সম্ভবত সে জ্ঞান হারিয়ে ফেলেছে। সামান্য পানি আর একটু রুটি খাওয়ানোর পর সে কিছুটা সুস্থ হলো বলে মনে হলো। এরপর ফেরেশতাকে রাস্তায় রেখে বাসায় এলাম। সারা রাত ঘুম হলো না। 2-3 দিন পর এক সকালে দেখি সে মুগদা হাসপাতালের কাছে রাস্তায় দাঁড়ানো। যথারীতি গায়ে কাপড় নেই, তার সারা গায়ে পুরো ধুলোর আস্তরণ, ময়লা কালিতে মুখও ছায়ের মতো হয়ে গেছে। তাকে বাসায় নিয়ে এলাম। আমার স্ত্রী পোশাক পরিয়ে প্লেটে ভাত মেখে দিয়েছিলেন। কিছুক্ষণ সে ভাত নাড়াচাড়া করলো, কিন্তু খেতে পারল না। তবে হাতে তুলে খাইয়ে দিলে সে ভাত খেতে পারে। আমাদের 2 জন অটিস্টিক সন্তান আছে। 2 প্রতিবন্ধী সন্তান লালন পালনের অভিজ্ঞতা থেকে আমার স্ত্রী আমাকে বললেন, এই ছেলেকে তার বাবা মা ফেলে যায়নি, সে আসলে হারিয়ে গেছে। এতটা বয়স পর্যন্ত ওর বেড়ে উঠতে সার্বক্ষণিক সেবা দরকার হয়েছে। এই সেবা দিয়ে যে তাকে এত বড় করেছে সে তাকে ফেলে যাবে, তা হওয়ার কথা না। সম্ভবত ট্রেনে স্টেশনে নামার পর বাবা মায়ের কাছ থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে। শিশুটির খাওয়ার ধরন ও শরীরী ভাষা থেকে আমার স্ত্রী বুঝতে পেরেছেন সে তার মা বা অন্য কারো হাতে খেতে অভ্যস্ত। এখন যেহেতু কেউ পরিবার বিচ্ছিন্ন হয়ে সেদিক ভোলা হরিণ শিশুর মতো এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে। গত 3-4 দিনে ফেরেশতা আমাকে সম্ভবত কিছুটা চিনতে পেরেছে। কাছে গেলে সে 2-3 বছরের বাচ্চার মতো আবেগ নিয়ে কোলে উঠতে চায়। সেদিন তাকে মিনিট খানেকের জন্য কোলে তুলেছি। সে কোলে উঠে আমাকে হতভম্ব করে অস্পষ্টভাবে বলেছে, আব্বা। এরপর স্বাভাবিকভাবে ঘুমানো কঠিন। বিছানায় শুতে গেলে মনে হচ্ছে বাচ্চাটি কোথায়, কোন রাস্তায় ধুলোর মধ্যে এখন নেতিয়ে পড়ে আছে। আমার নিজের ঘরে 2 জন ফেরেশতা আছে, তাদের দেখাশোনা কঠিন। সে কারণে 3য় ফেরেশতাকে বাসায় নিয়ে আসার মতো বাস্তবতা নেই। দেশে কত হাজার নিষ্পাপ বাচ্চা এভাবে রাস্তায় পড়ে আছে জানি না, কিন্তু এই বাচ্চাটিকে তার স্বজনদের কাছে পৌঁছানোর বড় ইচ্ছে হচ্ছে। হয়তো তার মা বাবা তাকে হারিয়ে অপ্রকৃতিস্থ হয়ে গেছে। বাচ্চাটিকে জামা প্যান্ট পরিয়ে দিলেও সে একসময় খুলে ফেলে। সম্ভবত বাথরুম পাওয়ার পর সে সব খুলে ফেলে, আর পড়তে পারে না। কয়েকদিনের মধ্যে রাতে শীত পড়া শুরু হবে। তখন তার ক্রমশ হাড় সর্বস্ব হতে থাকা উলঙ্গ শরীর সেই শীত সইতে পারবে না। তার আগেই তার পরিবারের কাছে পৌঁছানো দরকার। তা পারা না গেলে তার একটি নিরাপদ আশ্রয় দরকার। বাস্তবতা হলো এই দুটো ব্যবস্থাই আমার সাধ্যের বাইরে, কিন্তু ইচ্ছেটা আছে। পাঠকের দিক থেকে এই লেখাটির সর্বোচ্চ শেয়ার ও আন্তরিক দোয়া সেই ইচ্ছে পূরণে হয়তো সহায়ক হবে। শারফুদ্দিন আহমেদ, প্রথম আলোর সহকারী সম্পাদক। প্রিয় দর্শক, এই গল্পটি আমাদের চেনা। বিশেষভাবে রেল স্টেশনে এই পথ শিশুদের দেখা মেলে বেশি। অন্যান্য বড় বাস স্টেশনে ওদের দেখা মেলে। আমরা জানি না ওরা কারা। কখনো ওদের পরিবার থাকে, কখনো কখনো পরিবারের সদস্যরা, এটিও জানা গেছে যে তারা ব্যবসা করে, বাচ্চাদের ওখানে পাঠিয়ে দেয়। বাচ্চারা ভিক্ষা করে, সেই ভিক্ষার টাকা পরিবার খরচ করে। বা গত আওয়ামী লীগ আমলে আমরা জেনেছি শেখ হাসিনার কয়েকজন নেতা, আওয়ামী লীগের নেতা, ছোট শিশুদের অপহরণ করে তাদেরকে অ্যালুমিনিয়ামের হাড়ির মধ্যে ভরে রাখে ছোটবেলা থেকেই। ফলে সেই শিশুদের হাত পা বিকলাঙ্গ হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, বিকৃত হয়ে যায়। সেটির জন্য তারা অপেক্ষা করে। আর হাত পা বিকৃত হয়ে গেলে, শিশুরা আগের স্মৃতি ভুলে গেলে, তখন তাদেরকে ধরে ধরে ঢাকার বিভিন্ন ফুট ওভারব্রিজের উপরে, নিচে, যেখানে ভিড় বেশি আছে, ফার্ম গেটে, এখানে সেখানে, গুলিস্তানে, মিরপুরে, বিভিন্ন জায়গায় তাদেরকে ফেলে রাখে।
এবং এক একজন আওয়ামী নেতার বেশ কয়েকজন করে এরকম পথশিশু বা অপহরণ করা শিশু আছে, যাদেরকে দিয়ে তারা ভিক্ষা করায় সারাদিন, এবং দিন শেষে তারা এসি লাগানো মাইক্রোবাসে করে গিয়ে, হায়াসে করে গিয়ে তারা সেই শিশুদের পিক করে বিভিন্ন স্পট থেকে, যার যেই কয়জন শিশু আছে পিক করে কোনো একটি জায়গায় নিয়ে যায়, রাত্রি যাপনের ব্যবস্থা করে, বেঁচে থাকবার জন্য সামান্য খাবার দেয়, এবং সারাদিনের তাদের যে উপার্জন সেগুলো একসঙ্গে করে নিয়ে নেয়। পরদিন সকালে আবার একই রুটিন, তাদেরকে আবার বিভিন্ন স্পটে ছেড়ে দিয়ে আসা হয়। তো এইভাবেও মানুষ ব্যবসা করছে শিশুদের দিয়ে বাংলাদেশে। তো এখন শরফুদ্দীন আহমেদের যে সমস্যাটি, এটি একটি মানবিক সমস্যা, তার একার পক্ষে তিনি বলেছেন তার বর্তমান বাস্তবতায় এই শিশুটিকে, এই ফেরেশতাকে তার বাসায় রাখা সম্ভব নয়। আমাদের কারো পক্ষে আসলে সম্ভব নয়। ব্যক্তিগতভাবে এমন একটি দায়িত্ব পালন করা সত্যিকার অর্থে খুব কঠিন। আর যেহেতু রাস্তায় দিয়ে শিশুদের ব্যবসা করছে এক শ্রেণীর লোক, আমরা জানতে পারলাম, তাহলে এই শিশুর সংখ্যা কমবে না, বাড়তেই থাকবে। আপনি আমি একটা দুটো শিশুকে ওখান থেকে উঠিয়ে আনলেও কোনো লাভ নেই, আরও শিশু এসে এখানে যুক্ত হবে। কারণ যাদের কথা বলছিলাম, হাত পা বিকলাঙ্গ করে দিয়ে এনে বসিয়ে যাবে কেউ না কেউ, কোনো না কোনো নেতা। তো এই চক্রটি শেষ হবে না, দুষ্ট চক্রের মতো, দারিদ্র্যের দুষ্ট চক্রের মতো আবর্তিত হতে থাকবে, শেষ হবে না। আর এটি ব্যক্তিগত পর্যায়ে এই কাজ করা সম্ভব নয়। আমরা অনেকে হয়তো ভাবছি দেশে তো এতিমখানা আছে, এতিমখানায় দিয়ে দিলে কি হয়। কোথায় এতিমখানা আছে আমরা জানি না, আমরা দুই একটা এতিমখানার নাম শুনেছি, কিন্তু সেখানেও নিশ্চয়ই দেওয়ার কোনো ব্যবস্থা নেই, জায়গা নেই। আপনি দিতে চাইলেও তারা নেবে না, কারণ তাদের ব্যবস্থা নেই হয়তোবা। এবং এটি স্বাভাবিক বাংলাদেশের মতো দেশের জন্য। তো আমরা তাকিয়েছি এই দৃশ্যের দিকে, অনেকবার তাকিয়েছি আমি নিজেও, কিন্তু কিচ্ছু করতে পারিনি। তাৎক্ষণিকভাবে আমাদের হয়তো মন খারাপ হয়েছে কিছু সময়ের জন্য, পরবর্তীতে আমরা আমাদের দৈনন্দিন বাস্তবতায় আবার ভুলে গেছি সব কিছু। আবার দেখলে হয়তো মনে পড়ে, কিন্তু সমস্যার তো কোনো সমাধান হচ্ছে না এবং হবে না। আমরা তো আমাদের নিজের বাচ্চার ব্যাপারে অনেক আন্তরিক, অনেক মানবিক। আমার একটি সন্তান, ছেলে সন্তান, ও কয়েকদিন আগে ফুসফুসের ইনফেকশনে ভুগছিল, অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ করে এখন রিকভার করছে, রিকভারিং ফেজে আছে। তো স্কিনও দিতে পারি না সবসময়, প্রায় সে অসুস্থ থাকে, এবং ডাক্তাররা বলেছেন যে তার বায়ু দূষণে এই সমস্যাটি হচ্ছে। তো বাংলাদেশে আমি তো বায়ু দূষণের কিছু করতে পারবো না, এইটিও ব্যক্তিগত পর্যায়ের কোনো বিষয় না। শুধু আমার ছেলে না, লাখো বাচ্চা বায়ু দূষণের কারণে ফুসফুসের সমস্যায় ভুগছে, অন্যান্য সমস্যায় ভুগছে, বয়স্ক লোকেরা ভুগছে। এই বিষয়টিও আমাদের হাতে নেই, এটি সরকারের কাজ, আসলে পরিবেশ মন্ত্রণালয়ের কাজ। তো তারা কি করছে আমি জানি না, আদৌ কিছু করবে কিনা, অতীতে কিছু করেছে কিনা সেই হিসেবে আমাদের জানা নেই। কারণ তাহলে তো আমরা দেখতাম দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। প্রতিদিনই পত্রিকায় দেখছি বায়ু দূষণের কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। প্রতিদিন, আজকে পত্রিকায় আছে ঢাকায় কোন কোন জায়গা ধুলার আস্তর পড়েছে, মনে হচ্ছে শীতকাল, ঘন কুয়াশা, কিন্তু আসলে ধুলা, কনস্ট্রাকশন কাজের ধুলা। সরকারের এইসব বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই, পরিবেশ উপদেষ্টার কোনো নিয়ন্ত্রণ নেই। আমি 2-1টি ভিডিও এর আগে করেছিলাম তাকে নিয়ে, সৈয়দ রিজওয়ানার কথা বলছি, পরিবেশ উপদেষ্টা। তো সেই ভদ্র মহিলা বিভিন্ন জায়গায় সভা সমিতি করে বেড়ান, তার কাজটি কি আমি আজ পর্যন্ত জানিনি, কিন্তু পরিবেশের উন্নয়নে কোনো কাজ তিনি করেননি আজ পর্যন্ত, আমি দেখিনি, কোনো কিছু দৃশ্যমান হয়নি। আচ্ছা, তো ওই আলোচনায় গেলাম না এখন, তো ফেরেশতাকে নিয়ে আবার ফিরে আসছি। তো এখন আমার আপনার ব্যক্তিগতভাবে কিছু করার নেই, আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া, কষ্ট পাওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। তো আপনাদের মাধ্যমে যেটি বলছিলাম, দয়া করে শেয়ার করবেন কন্টেন্টটি। আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব এই মুহূর্তে। প্রিয় প্রধান উপদেষ্টা, আপনি দারিদ্র্য বিমোচনে শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে কাজ করে বেড়াচ্ছেন, আপনার বিশাল নেটওয়ার্ক। কিন্তু এই যে প্রদীপের নিচে অন্ধকার, আমাদের নিজের দেশে শিশুরা এইভাবে কষ্ট পাচ্ছে। শহরেই বেশি হচ্ছে এই বিষয়টি, গ্রামে হচ্ছে না। আসলে সত্যি কথা হলো এই, গ্রামে এরকম দৃশ্য আমাদের চোখে পড়েনি, আমার পড়েনি, আমি গ্রামেই বড় হয়েছি। কারণ গ্রামের মানুষরা কানেক্টেড একে অপরের সঙ্গে, সেখানে সমাজের যে ফ্যাব্রিক সেটি আরও ঘন, সেটির বুনট আরও শক্তিশালী, মজবুত। তো সেখানে কোনো পরিবার যদি অসহায় হয়, কোনো বাচ্চা না খেয়ে থাকবে না, গ্রামের মানুষ সেটি হতে দেবে না, খাইয়ে রাখবে সেই বাচ্চাকে। অন্তত কেউ দেখবার না থাকলে কেউ না কেউ দেখবে, কোনো না কোনো জায়গায় তার থাকার জায়গা হবে, শোবার জায়গা হবে, বেঁচে থাকবে শিশুটি। কিন্তু শহরে তো সেটি হবার নয়, বাস্তবতা এরকম না। তাই এই কাজ একমাত্র সরকারই করতে পারে। তাই বলছি, প্রিয় মহোদয়, প্রিয় প্রধান উপদেষ্টা, প্রিয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, দারিদ্র্য বিমোচনের অংশ হিসাবে শিশুদের নিয়ে আপনি কি ভাবছেন? এই পথ শিশুদের নিয়ে কিছু করা যায় কিনা? চেষ্টা করলে তাদের জন্য একটি ফান্ড ক্রিয়েট করা যায়, পথ শিশুদের জন্য নানা রকম অর্গানাইজেশন খোলা যেতে পারে।
এবং এতিমখানার মতো করে সেখানে তাদেরকে যেখানেই পথশিশু পাওয়া যাবে তাদেরকে সেখানে নিয়ে রাখা হবে, তাদেরকে একটি মানবিক জীবন দেওয়া হবে, তাদেরকে বিলাসবহুল জীবন দিতে হবে না। এই যে অটিস্টিক বাচ্চারা আছে তারা অন্তত দুবেলা দুমুঠো খেতে পারে, রাত্রি যাপন করবার জন্য মাথার উপরে একটি ছাদ পায়, এইটুকুই দরকার তাদের, আর কিছুই দরকার নেই। এইটুকু মানবিক কাজ তো আমাদের করা দরকার প্রিয় মহোদয়। আমি জানি আপনি অনেক কাজ করছেন, আপনার অ্যাচিভমেন্টের কোনো শেষ নেই, আমিও প্রাউড ফিল করি আপনাকে নিয়ে, অনেক কন্টেন্ট আপনাকে নিয়ে আমি বানিয়েছি, সেখানে সেটি উল্লেখ আছে, আমি প্রাউড ফিল করেছি, পুরো জাতি আপনাকে নিয়ে প্রাউড ফিল করে, সারা বিশ্ব আপনাকে নিয়ে প্রাউড ফিল করে আপনার জায়গাটি নিয়ে। হ্যাঁ, প্রধান উপদেষ্টা হিসাবে আমি আপনাকে নিয়ে প্রাউড ফিল করি না, টু বি অনেস্ট, এবং করবার কোনো কারণও দেখি না, কেন আপনি কাজটি ঠিকমতো সামলাতে পারছেন না। কিছুটা আপনার অযোগ্যতা, আপনার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অযোগ্যতা, এবং কিছুটা আমাদের ষড়যন্ত্র, আমাদের রাজনৈতিক দলগুলোর ষড়যন্ত্র। শুরু থেকে আমরা আপনাকে সঠিকভাবে কাজ করতে দেইনি, সুষ্ঠুভাবে কাজ করতে দেইনি, আপনাকে ব্যস্ত রেখেছি। সামরিক বেসামরিক দেশি বিদেশি ষড়যন্ত্র, কিছুটা আপনার অযোগ্যতা। এই বিষয়ে আমি আপনাকে 50-50 মার্কস দেবো। 50% আপনার অযোগ্যতা, আপনার সরকারের অযোগ্যতা, 50% আমরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, আপনি যাতে কাজ করতে না পারেন। মুখে এক কথা বলছি, আমরা আপনার সঙ্গে আছি, আপনাকে সাপোর্ট দিচ্ছি, আমার চাইতে বেশি সাপোর্ট আপনাকে কে দিয়েছে, সব মিথ্যে কথা, কারণ আমরা মিথ্যেবাদী, আমরা প্রতারক, আমরা প্রবঞ্চক, আমরা আত্মপ্রবঞ্চক। আসলে এটি সেলফ ডিসেপশন, আত্মপ্রবঞ্চনার পর্যায়ে পড়ে। সো নানা কারণে আপনি কাজটি ভালোভাবে করতে পারছেন না, তাই সরকার পরিচালনায় বা সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আপনাকে আমি খুব ক্রেডিট দিতে পারছি না, আপনি নিজেও দেবেন না আপনাকে। আপনি সেলফ মার্কিংয়ে, সেলফ অ্যাসেসমেন্টে আপনি ভালো মার্কস নিজেকে দিতে পারবেন না, অনেস্ট মার্কিং যদি হয় সেটি। তো সে আলাপে গেলাম না, কিন্তু আপনি এটিকে দারিদ্র্য বিমোচনের একটি অংশ হিসাবে ধরুন না, একটি ছোট্ট সেগমেন্ট হিসাবে ধরুন। নিজের দেশের, আমাদের দেশের এই ছোটো বাচ্চাদের জন্য কিছু একটা করা যায় কিনা, আপনি চেষ্টা করলে নিশ্চয়ই রাস্তা খুলে যাবে। এবং আপনি অ্যাপিল করলে আন্তর্জাতিক বিশ্বে যে আমি বাংলাদেশের পথশিশুদের জন্য একটি সংগঠন করেছি, তাদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে চাই, তাদেরকে একটি মানবিক জীবন দিতে চাই, আপনি চাইলে মিলিয়নস অফ ডলার্স কালেক্টেড হয়ে যাবে, এক সপ্তাহে, এক মাসে এটি হতে পারে। এই কারণে যদি আপনি শুধু চান, এই মানবিক কারণটির জন্য, তাই আপনার কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি, দয়া করে আমাদের অসহায় মানব শিশুদের জন্য কিছু একটা করুন, শিশুদের জন্য কিছু একটা করুন। যে এক্সিস্টিং এতিমখানাগুলো আছে প্রয়োজনে সেখানে সম্প্রসারণ করা যেতে পারে, নতুন অবকাঠামো করতে খরচ হবে, নানা রকম প্রাতিষ্ঠানিক ব্যাপার চলে আসবে, আমলাতান্ত্রিক জটিলতা আসবে, ফাইল সাইন করতে হবে, ফাইল চালাচালি হবে, মাসের পর মাস চলে যাবে, দরকার নেই সেগুলোর। এক্সিস্টিং যেসব এতিমখানা আছে বিভিন্ন জায়গায়, শিশু কিশোরদের রাখবার যেসব জায়গা আছে, সেই সব জায়গায় সম্প্রসারণের ব্যবস্থা করুন, বাজেট ব্যবহার করুন, আর অতিরিক্ত বাজেট দিন, সেখানে অবকাঠামো বাড়ানো হোক, তাহলে এই শিশুদের একটা অবস্থা হয়ে যাবে, তারা রক্ষা পাবে এই অমানবিক জীবন থেকে। আর যখনই পথশিশুদের বিভিন্ন জায়গা থেকে তুলে নেওয়া হবে সরকারিভাবে, তখন আর সেই দুর্বৃত্তদের কথা বলছিলাম, রাজনৈতিক দুর্বৃত্ত নেতা, যেই নেতারা আবার লক্ষ লক্ষ টাকা ডোনেশন দিয়েছেন হাসিনার সরকারকে, এবং কোটি কোটি টাকা কামিয়েছেন এইভাবে অমানবিকভাবে, মানব শিশুদের উপর নির্যাতন করে, মানুষের উপর নির্যাতন করে, মানুষকে কষ্ট দিয়ে। তো যখনই সরকারিভাবে সেই শিশুদের পিক করা হবে বিভিন্ন জায়গা থেকে, তারা বাইরে আসলেই নিয়ে যাওয়া হবে ভিক্ষা করা অবস্থায় পাওয়া গেলে, তখন আর সেই দুর্বৃত্তরা এই কাজটি করবে না, তারা এই প্রজেক্ট ছেড়ে দেবে, কারণ তারা তাদেরকে শিশুদের রাস্তায় রাখতে পারবে না। সো এই কাজটি আমাদের করতে হবে প্রিয় মহোদয়, এর চাইতে মানবিক আর কোনো কাজ হতে পারে না। এবং এমন একটি কাজের সূচনা যদি আপনি করে যেতে পারেন, আগামী সরকার এটি চালিয়ে নিতে বাধ্য হবে, আমরা বাধ্য করব, বাট শুরুটি হতে হবে। আপনি এটি শেষ দেখে যেতে পারবেন না, আপনি শুরু করে দিন। আপনার কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি, শিশুদের জন্য, পথ শিশুদের জন্য অন্তত এইটুকু কাজ করুন। এবং আর কোনো কিছুর জন্য না হলেও এই জাতি আপনাকে শুধু এই ইস্যুটির জন্যে, এই পয়েন্টটির জন্য, এই মানবিক কাজটির জন্য আপনাকে স্মরণ রাখবে। আন্তরিকভাবে আপনাকে অনুরোধ করছি, দয়া করে ব্যবস্থা নিন। এবং এটি আপনার জন্য মোটেই কঠিন না, শুধু মানবিক চোখ দিয়ে তাকাতে হবে, এবং আপনার সেই চোখ আছে, সেই মানসিকতা আছে, আমি জানি, আমরা জানি। সো এই অনুরোধ রেখে শেষ করছি প্রিয় মহোদয়, আপনার সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, আবার কথা হবে কখনো অন্য কোনো এপিসোড নিয়ে।